সুপ্রিয় দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা। স্যার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি মূলত আসলে আমরা দিনের যেসব পত্রপত্রিকা প্রকাশিত হয়ে থাকে সেই শিরোনামগুলোকেই বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনাম লন্ডন যাত্রা নির্ভর করছে চিকিৎসকদের উপর, সবুজ সংকেত মিললেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স। এভার কেয়ারের সামনে মানুষের ভিড়, আবেগময় দৃশ্যপট। আসন ভাগাভাগি নিয়ে তার একটি শিরোনাম করেছে অসন্তুষ্ট, তবুও অপেক্ষা করবে বিএনপির মিত্ররা, জামাত ও কোপ মারছে মিত্রদের আসন ছাড়ে। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম কারাগারে টাকা দিলেই মুঠোফোন, বাইরের অপরাধ নিয়ন্ত্রণে বন্দীরা। আরেকটি শিরোনাম করেছে তারা এখনও বিদেশে নেয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম মানহীন মেডিকেল কলেজ হয়ে উঠছে গলার কাঁটা, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া স্থগিত, নির্বাচনে আতঙ্ক, লুণ্ঠিত অস্ত্র এখনও উদ্ধার হয়নি 1340টি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, তাদের প্রধান শিরোনাম হচ্ছে বাইরে পজিটিভ, ভেতরে নেগেটিভ। নির্বাচন নিয়ে তাদের এই শিরোনাম তারা করেছে জোটের হিসাবে গোলমাল, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় বেগম জিয়া। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম অবহেলিত সম্ভাবনার পর্যটন, পর্যটন খাতের রূপান্তরে সংস্কার ও বিনিয়োগ জরুরি। 70 লাখ পর্যটকের গন্তব্য এখন কক্সবাজার। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম রাজনৈতিক অস্থিরতা ও ঋণের উচ্চ সুদ বড় কারণ, বিনিয়োগ নেই, বাড়ছে বেকারত্ব। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে মঙ্গলবার, খালেদা জিয়া লন্ডনে যেতে পারেন বুধবার। তফসিল পেছাতে বলছে এনসিপি, বিএনপি জামাত সহ অন্যদের ভিন্ন মত। দৈনিক সমকালের প্রধান শিরোনাম বিমান ভ্রমণে সক্ষম না হয় খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি, অবস্থার কিছুটা উন্নতি বলছেন চিকিৎসক। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে মঙ্গলবার। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম ভোট হতে পারে 12ই ফেব্রুয়ারি, বিমান ভ্রমণের উপযুক্ত না হয় খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম এখনই বিদেশ নিতে না, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তারা বলছে মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করছেন ডাক্তার জোবাইদা রহমান। তফসিল ঘোষণা কবে এখনও ঠিক হয়নি, জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব। সামনের আইনশৃঙ্খলা বাহিনীর টেস্ট হচ্ছে এই সামনের জাতীয় নির্বাচন। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল, ড্রেজিং পূর্ব অবস্থার চেয়েও গভীরতা এখন কম, 3 দশকেও হয়নি বাসযোগ্য, আরও 9,000 কোটি টাকার প্রকল্প নিচ্ছে রাজুক। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম তারেক রহমানের ফেরা চূড়ান্ত, খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ, প্রেসিডেন্টের সঙ্গে 10 ডিসেম্বর সাক্ষাৎ, 11 ডিসেম্বর তফসিল, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এমন শিরোনাম তারা করেছে। আরেকটি শিরোনাম তারা করেছে শারীরিকভাবে সক্ষম হলেই খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে, জানিয়েছেন ডাক্তার জাহিদ। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন খালেদা, ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের নতুন জোট তৈরির উদ্যোগ, ওপারে ভারতের অমানবিকতা। শেখ হাসিনার ভারতে থাকা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম বাংলাদেশ ভারত সম্পর্কে নাটকীয় মোড়, মোদি সরাসরি পর্যবেক্ষণ করবেন, মেডিকেল বোর্ডের গ্রিন সিগন্যালের অপেক্ষায় খালেদার বিদেশ যাত্রা, আসন সমঝোতা নিয়ে 8 দলে নানা হিসাব নিকেশ। ইংরেজি ডেইলি দ্য নিউজ, খালেদা নট ফিট টু ফ্লাই ইয়েট, বুলিং হ্যারাসমেন্ট গো unabated in university, parties facing no restriction, ban eligible for next falls, election commission. Another English daily, the Daily Star, their main headlines, seat sharing snub riles BNP allies, Khaleda not fit to fly at this moment, decision after 28 hours observations ends tonight. স্যার, এই ছিল বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম, যেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েই অনেকে শিরোনাম করেছে, আসলে তার কখন লন্ডন যাত্রা যাওয়া হচ্ছে। অনেকেই তো বলছেন যে আসলে তার অবস্থা সংকটাপন্ন, বিশেষ করে তার যে এখনও অবস্থার খুব বেশি উন্নতি হয়নি। গতকালকে আমরা জেনেছি যে কিডনি এবং
ফুসফুসের যেই জটিলতা ছিল সেটা হয়তো কিছুটা উন্নতি হয়েছে। এই ডাক্তাররা যে সময় এই বক্তব্যগুলো দিচ্ছেন, ডাক্তাররা সবসময় আপডেট জানাচ্ছেন, এর মধ্যেও নানা ধরনের গুজব অপপ্রচারের কথা শুনছি। কারা আসলে এগুলো ছড়াচ্ছে? এই যে একটু আগে যেটা বলছিলেন যে অনেকেই, তাহলে প্রশ্ন করতে হবে যে অনেকেই কারা, কারণ তিনি তো একটা নির্দিষ্ট জায়গায় চিকিৎসাধীন আছেন এবং তার মেডিকেল টিমের বাইরে কারোরই সেখানে প্রবেশাধিকার নেই এবং তারাই জানেন, এবং যে বিশেষজ্ঞ চিকিৎসকরা চীন বা যুক্তরাজ্য থেকে এসেছেন তারা ভালো বলতে পারবেন যে সর্বশেষ অবস্থা কি, এবং তারা ব্রিফিংও দিচ্ছেন। এর বাইরে মাঝে মাঝে নেতাকর্মীরা যাচ্ছেন, তারা কতদূর যেতে পারছেন সেটা আমার জানা নেই। আর তার পরিবারের থেকে তো ডক্টর জোবাইদা রহমান তো যাচ্ছেন, তিনি নিজেও চিকিৎসক। এই যে কয়জনের নাম আমরা বললাম, এর বাইরে আপনি বলুন যে সাধারণ জ্ঞানে আপনার কি বলে যে বিশেষ পদ্ধতিতে উনি এখন চিকিৎসা নিচ্ছেন বা যে জায়গাতে আছেন, সেখানে কি যে কেউ চাইলে ঢুকতে পারেন বা সংবাদ সংগ্রহ করে আনতে পারেন, বা সাংবাদিক হিসাবেও কি আপনি সেই জায়গায় প্রবেশাধিকার পান? একেবারে ওই ঘর পর্যন্ত আপনি পান না। তাহলে এই অনেকেই বিভিন্ন সংবাদ কিভাবে বানাচ্ছেন? তার মানে আমরা যে গোষ্ঠীটার কথা বললাম, যে কয়েকজন ব্যক্তির কথা বললাম, তার বাইরে আসলে কারোরই সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাবার কথা না বা জানানোরও কথা না। এমনকি তার নিজের দলের কেউ যদি বলেন যে এমন, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হবে না, কারণ তিনি তো সেখানে নাই। এবং রাজনৈতিক বক্তব্য অনেক রকম হতে পারে, মানুষকে আশ্বাস দেওয়ার জন্য অনেক ধরনের কথা বলা হয়, আমরা অনেক রূপকে কথা বলি, এটার হ্যাঁ না বের করা খুব কঠিন হয়ে পড়ে। তবে আমি মনে করি যে সবচেয়ে ভালো যে তার যে মেডিকেল টিম আছেন, যারা একটা নির্দিষ্ট সময় পর পর আপডেট দিচ্ছেন এবং সেটার উপরে নির্ভর করা, বা তার পরিবারের সদস্য যারা যাচ্ছেন তারা তো কোনো কথাই বলছেন না, সুতরাং তারা এটা পর্যবেক্ষণ করছেন। আর এয়ার অ্যাম্বুলেন্স নেওয়ার ব্যাপারে আমি যতটুকু বুঝতে পারছি, মানে আনুষ্ঠানিক বক্তব্য থেকে, আমি আবারও অনেকের বক্তব্যের দিকে যাব না। আমি স্যার একটু বলি যে মাঝখানে তো বলা হচ্ছিল 5 ডিসেম্বর যাচ্ছেন, পরে শুনলাম যে আজকে রোববার যাওয়ার কথা ছিল, এখন বলা হচ্ছে 9 তারিখ হয়তো এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারে, 10 তারিখ যাওয়া হতে পারে, কিন্তু সবকিছু তো নির্ভর করছে হয়তো তার শারীরিক অবস্থার উপর। এটাই সম্ভবত চূড়ান্ত ব্যাখ্যা। এটা যদি আপনার আমার সাধারণ মানুষের ক্ষেত্রে হতো, যে কোনো উনি তো আমাদের থেকে অনেক উঁচু পর্যায়ের মানুষ এবং সেই ধরনেরই তিনি ট্রিটমেন্ট পাচ্ছেন, তাহলে কি হতো? একটা মানুষের যদি হার্ট অ্যাটাক করে বা বড় আকারের কোনো কিছু হয়, আপনার আমার পরিবারে সবারই অভিজ্ঞতা আছে, তো ওই রোগীকে কখন সরানো যাবে কখন সরানো যাবে না, তার তো একটা নিয়ম আছে। তার কোন চিকিৎসা হবে এটা আপনার আমার সবারই পরিবারের ক্ষেত্রে, আমাদের যারা প্রিয়জন এমন আছেন, অনেকে চলে গেছেন, অনেকে অসুস্থ আছেন, আমরা সবাই জানি। তো এখানেও তাই। এখন এয়ার অ্যাম্বুলেন্স আসার ব্যাপারে কাতারে লেখা হয়েছিল, সেটার হয়তো মেনটেন্যান্সের কাজ চলছে বা রক্ষণাবেক্ষণের কাজ চলছে, তারা বিকল্প একটা ব্যবস্থা করেছেন। কিন্তু যাকে নিতে হবে তাকে যদি মেডিকেল বোর্ড নেওয়া যাবে কিনা সেই ছাড়পত্র না দেন, তাহলে তো আর শুধু আপনি এয়ার অ্যাম্বুলেন্স বলেন বা যে কোনো তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা বলেন, সেই আলোচনা পরে আসে। প্রায় 10 ঘন্টার প্লেন জার্নি, সময় তাকে ওখান থেকে স্থানান্তর করতে হবে, নতুন একটা জায়গায় সেট করতে হবে, তারপরে তিনি উচ্চ একটা হাই অল্টিটিউডে তিনি উঠবেন, তাতেও শারীরবৃত্তীয় অনেক পরিবর্তন হয়। আপনি যখন একটা বিমানে ওঠেন তখন তো একরকম থাকে না। সেটা একটা জাহিদও ব্যাখ্যা করেছেন, দেখলাম ওই দিন, যে একটা চাইলেই তো একজন রোগীকে এরকম উচ্চ ইস্যু ওঠানো যায় না। আপনি নিজেও দীর্ঘ প্লেন জার্নি করেছেন। এটা আমরা সবাই, আমাদের অভিজ্ঞতা আছে যে আমরা যখন এমনি সাধারণ 24 ঘন্টা 25 ঘন্টা 30 ঘন্টা আমরা বিমান যাত্রা করি, তারপরে আমাদের সেট হতে অনেকক্ষণ সময় লাগে, তাই না? এটা খুব স্বাভাবিক। আর ওনার এখন যে গুরুতর অবস্থা, সেটা থেকে ওনাকে স্থানান্তর করাও তো আমরা সাধারণভাবে বুঝতে পারি খুব বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো আমরা যেটা আপনি জানতে চেয়েছিলেন, এই অনেকের কথাই আমরা যেন কান না দিই, এবং তার জন্য সকলের যে দোয়া এবং শুভ প্রার্থনা, সেটাই আমি গুরুত্বপূর্ণ মনে করি, যে সকলে তার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, রাজনৈতিক অবস্থান ভেদে যে মতের হন না কেন তার খোঁজ খবর রাখছেন, তার সম্পর্কে ভালো বলছেন, সাংবাদিকরা বলছেন, গণমাধ্যম বলছেন, দলমত নির্বিশেষে দোয়াও করছেন। দলমত নির্বিশেষে এইটাই আমি মনে করি যে আমাদের এই মুহূর্তে তার জন্য সবচেয়ে বড় একটা জায়গা। এবং সম্মান তো আপনি জোর করে আদায় করতে পারবেন না, মানুষের সম্মান তো পেতে হয়, এবং এটা আপনি অর্কেস্ট্রেটেড করে, মেকানিজম করে হয়তো কিছুদিনের জন্য সম্মান পেতে পারেন, কিন্তু আপনি সাধারণভাবে মানুষের মন থেকে সম্মান তো জোর করে আপনি নিতে পারবেন না, সেটা আপনি যে রাজন্যই হন, রাজনীতিবিদ হন, আর যাই হন না কেন। তো সেই জায়গাটা তার বলতে হবে যে নিশ্চয়ই তার সেই কাজ, তার মূল্যায়নেরই তিনি ফল পাচ্ছেন, মানুষ সেইভাবে তাকে ভালোবাসা জানাচ্ছেন, এর প্রতি আস্থা রাখা, বরং গুজব না ছড়ানো, সেটা সামাজিক মাধ্যমে হোক বা ভিউ বাড়ানোর জন্যে। মূলধারার গণমাধ্যমও কিন্তু কোনো ক্ষেত্রে তার নীতি নৈতিকতার একটু বাইরে চলে যাচ্ছেন। গতকালই বোধহয় একটি জাতীয় দৈনিকে একজন গণমাধ্যম সাংবাদিকতার শিক্ষার্থী লিখেছেন
যে জোবাইদুর রহমান যে যাচ্ছেন তার শাশুড়িকে দেখতে বা তার পরিবারের সদস্য হিসাবে, এইটা নিয়েও ভিউ বাড়ানোর একটা চেষ্টা। যে প্রতি মুহূর্তে কখন কি উনি করছেন উনি সেই তো আপডেটগুলো যাচ্ছেন, দেওয়ার উনি তো চেষ্টা তার করছেন। পরিবারের লোক, উনি নিজেও একজন চিকিৎসক, ওনার যতবার প্রয়োজন হয় ততবার তিনি যাবেন। এমন আমি নিজে দেখছি যে 3 মিনিট 4 মিনিট জোর করে তার গাড়িটা দেখানো হচ্ছে, একই গাড়ি যাচ্ছে বারবার দেখানো হচ্ছে, একই বক্তব্য বারবার দেখানো হচ্ছে, দেখি আপনি ভিউ বাড়াচ্ছেন, সময়টা বাড়াচ্ছেন। এগুলো আমি মনে করি যে সাংবাদিকতা নৈতিকতার মধ্যে পড়ে না। তো খুব সংক্ষেপে এটাই বলি যে তার চিকিৎসকরাই নিশ্চয়ই ভালো জানবেন, ভালো বুঝবেন। আর এমন যদি দাপ্তরিক কোনো ঘোষণার প্রয়োজন হয়, তার দলের শীর্ষ ব্যক্তিরা তো আছেনই, তাই না? তার দল আছে, নিশ্চয়ই তারাও আমাদেরকে অবহিত করবেন। কিন্তু আমি মনে করি না যে এই নীতি নৈতিকতার বাইরে গিয়ে কারো কিছু করা উচিত, এবং দর্শক শ্রোতা হিসাবে, ভোক্তা হিসাবে, পাঠক হিসাবে আমাদেরও সেদিকে মন দেওয়া উচিত। জি স্যার, আরেকটা বিষয় জানতে চাইবো যে এই একদিকে তো খালেদা জিয়ার অবস্থা সংকটাপূর্ণ, কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এক ধরনের নানা ধরনের আলোচনা, সমালোচনা, গুঞ্জন চলছে। যদিও বিএনপি নেতা আমির খসরু গতকালকেও বলেছেন গুঞ্জনের কিছু নেই, তিনি দেশে ফিরেই বিএনপির নেতৃত্ব দেবেন। আসলে এটা স্যার কোন সময় তিনি আসলে ফিরতে পারেন? আমরা তো নির্বাচনী তফসিলের কথা শুনছি, হয়তো এই সপ্তাহের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণাও হয়ে যেতে পারে। উনি আসলে কোন সময়টা ফিরতে পারেন? এটা ঠিক আগের প্রশ্নের মতোই অনেকটা। আপনি দেখবেন যে ওনার ফেরা নিয়েও দলের শীর্ষ নেতারাও খুব রূপক সমৃদ্ধ বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্য তো সাধারণ বক্তব্য। উনিও তো বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি রাজনীতি করি, আমি ফিরবো। এখন এর কি কোনো আপনি সময়সীমা নির্ধারণ করতে পারবেন যে কবে ফিরবেন? এখন কোনো নেতা যদি বলেন যে উনি ফিরবেন, দলের হাল ধরবেন, উনি ফিরবেন, দলের হাল ধরবেন, এটা নতুন কি বক্তব্য আছে এর মধ্যে? এগুলো খুব বড় কিছু মূল্যবোধ যোগ করে না। বরং যেটা আমি 2-3 ভাগে দেখতে চাই, এক হলো এখানে একটা পারিবারিক দিক আছে। তার মা অসুস্থ, এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী হন আর যে বিবেচনায় দেখুন, তিনি তো একজনের মা, এবং তিনি তার সন্তান, একমাত্র সন্তান এই মুহূর্তে জীবিত সন্তানদের মধ্যে। তিনি পারিবারিকভাবেও তো তার একটা সিদ্ধান্তের ব্যাপার থাকতে পারে যে তিনি কখন আসতে চান, বা তার মাকে কিভাবে তিনি দেখতে চান, বা কি পরিকল্পনা আছে। এই আলোচনাকে আমি সারাদিন করলেও কোনো সমাধান করতে পারবো কিনা, এটা একেবারেই পারিবারিক। আপনার পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যিনি আছেন, যদি ডোনাল্ড ট্রাম্পকে ধরেন, তারও একটা পরিবার আছে। কোনো কিছু ঘটলে তার পরিবার কি সিদ্ধান্ত নেবে, সেটা নিশ্চয়ই মার্কিন কংগ্রেস বা সিনেটের সিদ্ধান্ত নেবার বিষয় না। অতএব তারেক জিয়ার ফেরার সাথে যদি পারিবারিক বিষয় যুক্ত থাকে, তাহলে তার পরিবারের উপরে সেটা ন্যস্ত, সেটা আপনার আমার আলোচনার বিষয়ও না। দ্বিতীয় আসুন যে আপনাদের নিরাপত্তা। আমরা কিছু বুঝতে পারি, কিছু বুঝতে পারি না। যেটুকু আমরা বুঝতে পারি সেটুকু নিয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ, তার ফেরাতে কোনো বাধা নেই, তার মামলা মোকদ্দমাগুলো নিরসন করা হয়েছে, দৃশ্যমান হয়েছে। এখন এর বাইরে অনেক ধরনের জাতীয় আন্তর্জাতিক ইস্যুস থাকে। তিনি একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছিলেন, এবং সেই পরিস্থিতির কোনো উপাদান এখনো পর্যন্ত আছে কিনা আমরা সেটা জানি না। বা এই মুহূর্তে একজন বাইরে আছেন দীর্ঘদিন, একটা দলের নেতা, এখানে ফিরলে বর্তমান বাস্তবতায় তার কি রয়েছে, তার সব কিছুকে আপনি আনুষ্ঠানিক বক্তব্যে পাবেন, সব কিছুতে আপনি আনুষ্ঠানিক বক্তব্যে পাবেন না। অতএব নিরাপত্তার যতটুকু আমরা জানি ততটুকু আলোচনা করছি, সেটা আমরা সংবাদপত্রে হচ্ছে, আমাদের এখন যারা সরকারে আছেন তারা বক্তব্য দিচ্ছেন, আপনাদের মাধ্যমে আমরা জানছি, আমরাও যতটুকু অতি উৎসাহী হয়ে একটু খোঁজখবর নেবার চেষ্টা করছি, তাতেও কিছু জানতে পারছি। এর বাইরেও আমাদের অজানা কিছু থাকতে পারে, যে সিদ্ধান্তটা যদি তারই বক্তব্য বলি যে সবকিছু ব্যক্তির উপরে নির্ভরশীল নয়, তার মানে আরও অনেক দল, রাজনীতি, নিরাপত্তা, দেশের বাইরের অনেক ধরনের বিষয় নিয়ে নিশ্চয়ই তারা একটা সিদ্ধান্তে আসছেন যে তার ফেরা উচিত হবে কি হবে না। যদি সবশেষ মন্তব্য করতে পারেন রাজনীতির নেতা হিসাবে, তাহলে একটা সুযোগ আমরা নিতে পারি যে পরিবারের বাইরে, এই নিরাপত্তা আলোচনার বাইরে একজন নেতা যদি তার মানুষের কাছে না ফেরেন, তার কর্মীদের কাছে না ফেরেন, তাহলে তো আর নেতা কর্মীদের বা যারা অনুসারী তাদের রাষ্ট্রের জায়গা কোথায় থাকবে? একটা দলের সবচেয়ে বড় বিষয়ই হলো সেই দলকে একটা দিকে ধাবিত করা, সেই দলকে নেতৃত্ব এবং একটা ব্যবস্থাপনার মধ্যে ধরে রাখা। বিএনপির এখন অনেক কিছু তৈরি হয়েছে, অনেক কিছু। তার শৃঙ্খলার ক্ষেত্রে বলেন, এই যে আসনগুলো ঘোষণা করার পরে দেখছেন প্রার্থী ঘোষণা পরে বিভিন্ন ধরনের একটা হয় বড় দল, এবং দীর্ঘদিন পরে তার মধ্যে এখন অনেক ক্ষেত্রে অবস্থাপনা লক্ষ্য দেখা দিচ্ছে। তার কেন্দ্র এবং মাঠ পর্যায়ের কীভাবে যোগাযোগ হবে, কারণ বেশিরভাগ নেতারা এখন ঢাকায়, বা তাদের নেত্রী অসুস্থ, অন্যান্য বিষয় আছে, কাউকে মনোনয়নের বিষয়টা দেখতে হচ্ছে। অতএব দলের তো একটা গাঠনিক রূপ আছে। এখন নেতা দলের কাছে কখন ফিরবেন, নেতা কর্মীদের কাছে কখন ফিরবেন, কখন দলের নেতৃত্ব দেবেন, দলের হাল ধরে দলকে, এবং বিএনপি যদি শুধু মনে করে যে তার আগামী সংসদ নির্বাচনে ভালো করাটাই একমাত্র লক্ষ্য, তাহলে একমাত্র এর আলোচনা হতে পারে। আর যদি মনে করে যে এই রাজনৈতিক পরিবর্তনের বাস্তবতায় তার একটা বড় ভূমিকা আছে, শুধু বিএনপি সরকার গঠন করতে পারে এই সম্ভাবনায় না, রাজনীতিকে একটা ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া, গণতান্ত্রিক রূপান্তরে এই দলের একটা ভূমিকা আছে,
তাহলে তো নেতাকে ফিরতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে স্যার আমি একটা বিষয় জানতে চাইবো। অনেকেই বলছেন যে নির্বাচনের আগ মুহূর্তে এই তফসিল ঘোষণার যখন নির্বাচনী আবহ দেশে তৈরি হয়েছে তখন তারেক রহমানের ফেরাটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে তার মায়ের শারীরিক অসুস্থতার জন্য। এখন তার ফেরা যদি বিলম্বিত হয়, সেই ক্ষেত্রে নির্বাচনী তফসিল হয়ে গেলে নির্বাচনী যে জোয়ার, গণজোয়ার ওঠে, সেখানে কি কিছুটা ভাটা পড়তে পারে বিএনপি নেতাকর্মীদের মধ্যে? নেতাকর্মীরা তো আশা করবেন যে নেতা তাদের মধ্যে আসবেন। আমি আগেও যে কথা বলছিলাম যে পারিবারিক তারেক জিয়ার কি সিদ্ধান্ত, এটা নিয়ে আপনার আমার আলোচনা করাটা খুব কঠিন। নিরাপত্তার আলোচনা যতটুকু জানি আমরা করছি, যতটুকু জানি না এটা নিয়ে অমূলক আলোচনা করবার সুযোগ নেই। কিন্তু নেতাকে তো ফিরতে হবে, এবং একজন নেতাই সিদ্ধান্ত নেবেন যে কখন সর্বশ্রেষ্ঠ সময়, কখন সবচেয়ে ভালো মুহূর্ত যে ফিরে তার দলের হাল ধরা, তার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করা। তারা উজ্জীবিত আছে, কিন্তু ওই উজ্জীবিত থাকা আর শৃঙ্খলার মধ্যে উজ্জীবিত রাখাতে এক বিষয় না। আমি আগেই বললাম এই বিরতির আগেই যে বিএনপি আশা করছে সে ভালো করবে জাতীয় নির্বাচনে আগামী, সে তো সরকার গঠন করলো, আমি ধরলাম। কিন্তু এটাই শেষ কথা কিনা? বিএনপির উপর যে প্রত্যাশা 90 দশকেও ছিল, তার যে বিপুল বিজয়ের পরে বাংলাদেশের রাজনীতির যে আমূল পরিবর্তন করার যে সম্ভাবনা তার হাতে পড়েছিল বা তৈরি হয়েছিল, সেই সুযোগটা সে কিন্তু পূর্ণমাত্রায় কাজে লাগাতে পারেনি। এটা ঐতিহাসিকভাবে মানতে হবে আমাদের। সেই সুযোগটা বিএনপি যদি মনে করে যে আবার তার হাতে এসেছে এবং সে বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন করতে পারে, গণতান্ত্রিক একটা গুণগত পরিবর্তন করতে পারে, তাহলে তো নেতাকে পেতে হবে, তার দলকে। এবং দল তো ধাবিত করতে হয় একটা দিকে, একটা লক্ষ্যের দিকে দলকে নিয়ে যেতে হয়। এই দল তো 80 দশকের দল না বা 90 দশকের দল না, অনেক ঘাত প্রতিঘাত বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের মধ্যে দিয়ে আজকে সে একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে, এবং এত বড় একটা পরিবর্তনের পরে এসে দাঁড়িয়েছে যেটা আমরা কল্পনাতেও আনতে পারিনি হয়তো কয়েক বছর আগে। তো এই সময় নেতাকে তো প্রয়োজন। অতএব ওই বক্তব্যটা হয়তো তার নেতা কর্মীদের তো থাকবেই নিঃসন্দেহে। এবং আপনি যেটা বললেন যে এর জন্য একটা বড় পরিবর্তন করাটা সমালোচনার একটা জন্ম দেবে, যে ব্যক্তি বিশেষে বা দল বিশেষের জন্য তো আপনি একটা গণতান্ত্রিক রূপান্তরের বড় কোনো পরিবর্তন করতে পারেন না। বরং এই ক্লিকিং পয়েন্ট নিয়ে যেতেই কিন্তু নেতা কর্মীদের বাংলাদেশে অনেকদিন লেগেছে যে একটা নির্বাচনী সময় ঠিক করা। আপনার মনে আছে যে দিনের পর দিন, মাসের পর মাস এটা নিয়ে আলোচনা হয়েছে যে সরকার কেন একটা নির্বাচনের সময় ঘোষণা করছে না, রোডম্যাপ ঘোষণা করছে না। সেটা যখন পাওয়া গেছে, সবাই যখন সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে, রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠানগুলো, প্রত্যেকে আমরা, তখন আমি মনে করি যে এটা তো নিশ্চয়ই ব্যক্তির সিদ্ধান্তের ব্যাপার, একজন নেতা হিসাবে তার সিদ্ধান্তের ব্যাপার। এই প্রসঙ্গে স্যার একটু জানতে চাইবো যে এই নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি নিচ্ছে, হয়তো তফসিল খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে। আজকে তফসিল, গণভোট, এই বিষয়গুলো নিয়ে তাদের বৈঠকও ডেকেছে। কিন্তু স্যার আমার আরেকটা বিষয় জানার, যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি নিজেও প্রার্থিতার মধ্যে রয়েছেন, তার এই শারীরিক অসুস্থতার কারণে কি স্যার নির্বাচনী তফসিল কি পেছাতে পারে? দেখুন, এই প্রশ্নের উত্তর দেওয়া এইভাবে আমাদের হয়তো একটা আলোচনা অনুষ্ঠানে খুব কঠিন। এটা যদি এমন হয় যে তার প্রতি সম্মান দেখিয়ে সকল রাজনৈতিক দল যদি কোনো চিন্তা ভাবনা করতে চান, সেটা একেবারেই তাদের বিষয়। যে একজন বিশেষ পরিস্থিতিতে আছেন তিনি যে প্রার্থী, সেটা আমি মনে করি যে এটা একেবারে আমরা ভাবনা হিসাবে বলছি। নির্বাচন নিয়ে আমরা দেখছি হয়তো কথা শোনা যাচ্ছে, বিশেষ করে জামাত বা অন্য ইসলামী দল, তারা বলছে যারা এতদিন নির্বাচন নিয়ে কথা বলছিল তারাই এখন নির্বাচন পেছাতে চায়। এনসিপির কথাও দেখলাম যে এনসিপি তারা নির্বাচন পেছানোর কথা বলছে। এটা কি স্যার তাদের এই দাবিকে কিভাবে দেখছেন? এটার আপনি আগে যে প্রশ্ন করলেন সেটা একেবারেই এক না। আগেরটা হচ্ছে একেবারেই আমরা একটা প্রতীকী সম্মান জানিয়ে যদি কেউ কিছু বলতে চান, সেটা আলাদা বিষয়। আর অন্য যেটা বলেন সেটা একেবারে রাজনৈতিক বক্তব্য। আমি এনসিপিটা আপনার অনুষ্ঠানের আগেও বোঝার চেষ্টা করছিলাম যে তারা আবার এটা পেছাতে চায়। এখন প্রত্যেকে যদি প্রত্যেকের সুবিধা অনুযায়ী চিন্তা করেন যে আমার এখনো সবকিছু সুসংগঠিত হয়নি, আমি কোনো প্রার্থী ঠিক করতে পারিনি, তাহলে তো আমরা নির্বাচনের তারিখ কখনোই দিতে পারবো না। এবং এই যে মাঠে যে সমস্ত কথা চাওয়ার হয় যে হলেও হতে পারে, না হলেও না হতে পারে, যেগুলোর কোনো ভিত্তি নাই, সেইগুলো তখন নতুন করে পাখনা মেলতে থাকে এবং গুজব আরও জোরালো হতে থাকে। আমি মনে করি যে নির্বাচনী আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলো খুব একটা স্বাস্থ্যকর না, বরং যে দিন তারিখ আমরা পেয়েছি সেই লক্ষ্যেই প্রত্যেকের প্রস্তুতি নেওয়া উচিত। সবাই নেতারা একটি অভিযোগ করছেন যে ধর্মের নামে ভোট চেয়ে একটি দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা কি আসলে এটাকে জামাত ইসলামীকে কোনো ইঙ্গিত করছে, বা যে 8 দল তারা ইসলামী অনেকগুলোই ধর্ম পছন্দ দল বাংলাদেশে আছে, নিঃসন্দেহে জামাত ইসলাম তার মধ্যে অগ্রগণ্য। এখন বিএনপি কাকে বোঝাতে চেয়েছেন সেটা জানি না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন না। ধর্মভিত্তিক দলও যেমন আছে, মূলধারার দলগুলোও তো ধর্মকে ব্যবহার করেছে বিভিন্ন সময়। তো আমার মনে হয় যে এই পার্থক্যটাও খুব সহসা স্পষ্ট হবে যে বাংলাদেশের মধ্যমপন্থী গণতান্ত্রিক বাংলাদেশে তো ধর্ম গুরুত্বপূর্ণ, ধর্মকে তাকে অস্বীকার করছে না। ধর্মের নীতি আদর্শ তো নিঃসন্দেহে গণতন্ত্রের ক্ষেত্রেও তার প্রতিফলন লক্ষ্য করা যায়। অতএব এই মধ্যবর্তী উদারনৈতিক রাজনৈতিক যাত্রায় অগ্রগামী হবে,
নাকি ধর্মপছন্দ দলগুলো অগ্রগামী, সেটার জন্য আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক প্রক্রিয়াও খুব গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশন তো স্যার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তারা হয়তো নির্বাচনের তফসিল ঘোষণাও করবে, কিন্তু সাধারণ মানুষ কিংবা একটা অংশ কেউ কেউ এখনও মনে করছে নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি। আসলে কি নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ এখন আমাদের কোন নির্বাচনের আগে আপনি আপনার সাংবাদিকতা জীবনে বলুন শঙ্কাহীন কখনো ছিলেন কিনা? কোনোদিনই শঙ্কাহীন ছিলেন না, কারণ আমরা খুব দ্রুত ভুলে যাই। আমরা খুব মানে একেবারে বিস্তৃতিতে চলে যাওয়ার ক্ষেত্রে আমরা চ্যাম্পিয়নদের, যে কোনো দেশ জাতি আছে তার মধ্যে একটা, মানে নিজেই নিজেদের সমালোচনা করছি। কোন নির্বাচনের আগে আপনার অস্থিতিশীলতা ছিল না? কোন নির্বাচনের আগে আপনার সন্দেহ ছিল? আপনি যে সংবাদপত্র আর্কাইভে যান, যে পুরনো সংবাদপত্রগুলো বের করেন, এরশাদ সরকার পতনের পরেও মনে হচ্ছে নির্বাচন হবে, তো হবে কি হবে না। আমাদের এখনো ওই সময়কার স্মৃতি মনে আছে যে খুব সকালে ধানমন্ডি, লালমাটিয়া, মোহাম্মদপুর এই সমস্ত জায়গায় বাড়ি থেকে বলা হচ্ছে তাড়াতাড়ি ভোট দিয়ে আসো, 10-11টার মধ্যে ভোট দিয়ে আসো, পরে যদি আর ভোট না দেওয়া যায়, সুযোগ না পাওয়া যায়, আমরা বয়সে তখন তরুণ, তো সবাই এই অঞ্চলে, আমি ওই অঞ্চলের অভিজ্ঞতার কথা বলছি, যে যেন 10-12টার পরে আর ভোট হবে না। এরকম আপনি 96 বলেন, 2000 বলেন বা তারপরে বলেন, কবে আপনি সন্দেহ করেনি? হ্যাঁ, এখন ইস্যুজ আছে। পুলিশ বাহিনী আগের মতো সুসংগঠিত না, আমাদের হারিয়ে যাওয়া বা লুট হয়ে যাওয়া অস্ত্রগুলো এখন আমরা সব ক্ষেত্রে উদ্ধার করতে পুরোপুরি সক্ষম হয়নি, অনেক খুন খারাপের ঘটনা ঘটছে, দলের অভ্যন্তরের শৃঙ্খলার আমরা অবনতি লক্ষ্য করছি। সবকিছু মিলে হয়তো আমাদের একটা ভীতি তৈরি হতে পারে, কিন্তু দেখেন নির্বাচনী ব্যবস্থা তো একটা বিশেষ ব্যবস্থা, বিশেষ জায়গাতে হয়। হ্যাঁ, তার সাথে অন্যান্য সবকিছু যুক্ত থাকে, আমি অস্বীকার করছি না কোনো অংশে, কিন্তু আপনি যত ইতিবাচকভাবে চিন্তা করবেন, আপনি যত বাইরে আসবেন, যত মানুষ রাস্তায় থাকবে, যত মানুষ ভোট কেন্দ্রে যাবে, তত আমি মনে করি যে নিরাপত্তার এইসব ভীতিগুলো থাকবে না। অতএব ওইটা চিরকালই, এই শুধু বাংলাদেশে না, এটা আপনি ভারত বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, সবখানেই এই নির্বাচনে ছিল। হয়তো এখন উদ্বেগের মাত্রাটা বেশি, কারণও যে নাই সেটা বলবো না, কিন্তু সেটাকে কি করে ত্বরণ করা যাবে এবং যত অংশগ্রহণ বাড়ানো যাবে, আমি মনে করি সেই বক্তব্যগুলো। আমরা স্যার আলোচনা একেবারে শেষ পর্যায়ে রয়েছে, একটি ছোট্ট বিষয় জানতে চাইবো যে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকার কয়েক দফা অনুরোধ পাঠিয়েছে নয়াদিল্লির কাছে, তারা এখনো সাড়া দেয়নি। গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলছেন শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা বা তিনিই সিদ্ধান্ত নেবেন। তাই দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের কারণ কি? তারা কি আসলে সবকিছু শেখ হাসিনার উপরই ছেড়ে দিয়েছে? বাংলাদেশ অনুরোধ পাঠিয়েছে এবং এই সাজার কথাও জানিয়েছে। ভারত এখনো কোনো ওই অর্থে উত্তর দেয়নি। মানে যদি আপনি উত্তর দেওয়া অর্থে বলেন যে আমরা পাঠাবো কি পাঠাবো না, এটা একটা কঠিন কূটনীতির বিষয়। বাংলাদেশ চেষ্টা করছে, এটা তো আরো বেশ লম্বা সময় ধরে হয়তো এটা চলবে। এটা খুব সরল নয় যে বলার সঙ্গে সঙ্গে প্রত্যার্পণ হয়ে গেল এবং আপনি শাস্তির বিধান করলেন। পৃথিবীর অন্যান্য দেশের উদাহরণগুলো আপনাকে লক্ষ্য করতে হবে, যেরকম ক্ষেত্রে যারা গেছেন তাদের কি হয়েছে। আর দ্বিতীয় যেটা, সেটা বেশ আরো কৌশলী কূটনীতি, যেটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার যতদিন ইচ্ছা তিনি থাকবেন। এখন কেউ যখন কাউকে জায়গা দেন বা আশ্রয় দেন, তখন তো প্রথমত ওই দেশের ইচ্ছার উপরে নির্ভর করে যে ওই দেশ তাকে কতদিন রাখবে বা কতদিন রাখতে চায়। কিন্তু আমরা এই বেশ কৌতূহল জাগানো বক্তব্য যে ব্যক্তির উপর নির্ভর করবে যে তিনি কতদিন থাকতে চান বা না চান। এখন এটা ধরুন দুই রকম ব্যাখ্যা দেওয়া যেতে পারে খুব দ্রুত। একটা হতে পারে যে আমরা আপনাকে জায়গা দিয়েছি, এখন সবুজ আপনি যতদিন ইচ্ছা থাকবেন, যখন ইচ্ছা যাবেন না, তাহলে ব্যাখ্যা হতে পারে। আর একটা এমন হতে পারে যে সবুজ যে আমি আপনাকে জায়গা দিয়েছি বলে না, আপনি এসে আমাকে ধন্য করেছেন, অতএব আপনার ইচ্ছা নেই। আমরা আমাদের এই নিকট অতীতে আমরা ইরানের শাহকে দেখেছি ফ্রান্সে থাকতে, আমরা পিনোশেকে দেখেছি থাকতে, আসাদ বাশার আসাদ এখন মস্কোতে আছেন, এরকম ইউগান্ডা সহ একাধিক দেশের নেতাদের বাইরে চলে যেতে দেখে। পৃথিবীতে ডজন ডজন উদাহরণ আছে, হয়তো এরকম উদাহরণ নাই যে ইন অ্যাবসেন্সিয়া বিচার করা এবং প্রত্যর্পণের জন্য প্রচেষ্টা করা, সেটা একটা নতুন হতে পারে। তবে এগুলো কূটনৈতিক বক্তব্য এবং কূটনীতির আদলেই সম্ভবত উত্তরগুলো খোঁজা করতে হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা আজকে প্রাণবন্ত সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।